বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। দুজন রাষ্ট্রপ্রধানকে হত্যা সহ রাষ্ট্র ক্ষমতা দখল করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার ঘটনা তো বাংলাদেশের ইতিহাস। অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে এখনো চলমান সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্ট, এসব নিয়েও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের গুরুতর অভিযোগ রয়েছে। র্যাব বিএনপির সৃষ্টি এবং র্যাবকে ব্যবহার করে আওয়ামী লীগ দমনের কাজটিও শুরু করেছিল বিএনপি আমলেই। তখন আন্তর্জাতিক অঙ্গনে আজকের মতো তীব্র আলোচনা হয়নি, কিন্তু আওয়ামী লীগ আমলে র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগ যখন ভয়াবহ হয়ে উঠল, তখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও আমরা দেখেছি। এখন বিএনপি র্যাব বাতিল করে এসআরএফ বা শেষ পর্যন্ত অনুমোদিত নাম এসআরবি নামে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠন করছে। চলুন দেখা যাক র্যাব আর এসআরবির মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা, নাকি নাম বদল করে একই দৈত্যকে ছেড়ে দেওয়া হচ্ছে মাঠে। প্রথমে একটু ইতিহাসের দিকে তাকাই। র্যাব আওয়ামী লীগের তৈরি নয়। 2003 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে এই বাহিনী তৈরির আইনি ভিত্তি তৈরি করেছিল। তার আগেই হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। 2002 সালের অক্টোবর থেকে 2003 সালের জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর সেই অভিযানের পর বিএনপি সরকার এমন একটি দায়মুক্তি আইন করেছিল যাতে অভিযানে বাহিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। বহু বছর পর হাইকোর্ট সেই দায়মুক্তি আইনকে অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করেছিল বা ঘোষণা করে বলেছিল যে ইচ্ছাধীন হত্যাকে দায়মুক্তি দেওয়ার ক্ষমতা সংসদেরও নেই। অর্থাৎ বাংলাদেশের বিশেষ বাহিনীর ইতিহাসের গোড়াতেই একটা ভয়ঙ্কর দর্শন কাজ করেছে, আগে শক্তি দাও, পরে জবাবদিহি নিয়ে দেখা যাবে কি করা যায়। র্যাব সেই দর্শনের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। সেনা, নৌ, বিমান, পুলিশ সহ বিভিন্ন বাহিনী থেকে লোক এনে এমন একটি মিশ্র বাহিনী গঠন করা হয়েছিল যার হাতে গ্রেফতার, অভিযান, তদন্ত সহ বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তী 2 দশকে এই র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং গোপন বন্দিশালার অভিযোগ জমতে জমতে এমন জায়গায় পৌঁছায় যে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব এবং এর কয়েকজন বর্তমান এবং সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়। আর মজার ব্যাপার হলো, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে র্যাব নিয়ে সবচেয়ে সোচ্চার দলগুলোর একটি ছিল বিএনপি। 2024 সালের ডিসেম্বরেও বিএনপি প্রকাশ্যে বলেছিল র্যাব সংস্কার নয়, বিলুপ্ত করতে হবে। এখন ক্ষমতা এসে বিএনপি কি করছে? কাগজে পত্রে র্যাব বিলুপ্ত করছে ঠিকই, কিন্তু মানুষগুলো যাচ্ছে কোথায়? এসআরবিতে। র্যাবের সম্পদ এসআরবিতে। এসআরবি কি? স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন, এরকম কিছু, জানি না, আমি পুরোটা বলবো আপনাদেরকে। অস্ত্র এবং সরঞ্জাম এসআরবিতে, টাকা পয়সা, ব্যাংক হিসাব, নথিপত্র এসআরবিতে, দায় দেনা এবং চুক্তি এসআরবিতে, র্যাবের পক্ষে বা বিপক্ষে চলমান মামলা এসআরবির নামেই চলবে। বর্তমান কর্মকর্তা কর্মচারীরা কোথায় যাবে? তারাও নতুন বাহিনীর সদস্য হয়ে যাবেন। তাহলে বিলুপ্ত হলোটা কি? র্যাব নামটি, অর্থাৎ সাইনবোর্ডটি বদলে গেল। র্যাবের জায়গায় আপনি দেখবেন যে এসআরবি নাম আসছে। এই যেন কোনো রেস্তোরাঁর বিরুদ্ধে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠলে রান্নাঘর, বাবুর্চি, মালিক, খাবার, চুলা, বাসন সব একই রেখে শুধু দোকানের নাম বা হোটেলের নামটি পাল্টে দেওয়া হলো। তারপর ঘোষণা দেওয়া হলো, দেখুন পুরনো রেস্তোরাঁ তো আর নাই, নতুন রেস্তোরাঁ খুলেছি আমরা। আরো উদ্বেগের জায়গা আছে। নতুন এসআরবির হাতে থাকবে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা, থাকবে তল্লাশি, গ্রেপ্তার এবং জব্দের ক্ষমতা। তাদের থাকবে নিজস্ব হাজতখানা, মালখানা এবং জিজ্ঞাসাবাদ কক্ষ। বাংলাদেশের গুমের ইতিহাস জানা একজন মানুষের কাছে এই 3টি শব্দ একসঙ্গে শুনলেই প্রশ্ন জাগার কথা। হাজত কোথায় থাকবে? জিজ্ঞাসাবাদ কে করবে? কতক্ষণ করবে? আইনজীবীর প্রবেশাধিকারের কি হবে? পরিবারের সদস্যরা জানতে পারবেন তো মানুষটি কোথায় আছে? সিসিটিভি থাকবে তো? ফুটেজ কার কাছে থাকবে? স্বাধীন তদারকি কে করবে? কারণ সমস্যা বাহিনীর নাম নয়, সমস্যা হচ্ছে বাহিনীর অস্বচ্ছ বিপুল ক্ষমতা।
আর এখানেই গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সুপারিশটিও গুরুত্বপূর্ণ। কমিশন শুধু র্যাব বিলুপ্ত করার কথা বলেনি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যবহার নিয়েও আপত্তি তুলেছিল। অথচ এসআরবি আইনের খসড়ায় আবারও সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো? নাম বদলেছে, কিন্তু রাষ্ট্রের শক্তি প্রয়োগের পুরনো ফর্মুলা বদলায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, এবার জবাবদিহি থাকবে, অভিযোগ প্রতিকার কমিটি থাকবে। সরকার চাইলে আগের মতো বাহিনীটিকে ব্যবহার করতে পারবে না। কথাটি শুনতে খুব ভালো, কিন্তু বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সদিচ্ছা কি কখনো আইনের বিকল্প হতে পেরেছে? আজ যিনি ভালো মানুষ, কাল তিনি থাকবেন না। আইন তো ব্যক্তির চরিত্রের উপর দাঁড়ায় না। আইন এমন হতে হয় যাতে খারাপ মানুষ ক্ষমতা এলেও অপব্যবহার না করতে পারে। আর অভিযোগ প্রতিকার কমিটি যদি সরকার এবং সংশ্লিষ্ট বাহিনীর নিয়োজিত লোকদের নিয়েই তৈরি হয়, তাহলে অভিযুক্ত ব্যবস্থাই নিজের বিরুদ্ধে অভিযোগের বিচার করবে। এটাকে স্বাধীন নজরদারি বলা কঠিন। এদিকে আমাদের সামনে অপারেশন ডেভিল হান্টের অভিজ্ঞতাও আছে। দ্বিতীয় পর্যায়ে অভিযান শুরু করার সময় সরকারি ভাষাতেই বলা হয়েছিল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি তথাকথিত ফ্যাসিস্টদের দমন করা হবে। মাত্র 2 দিনে 1000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃঙ্খলা অভিযান যখন রাজনৈতিক অভিধা ব্যবহার করে মানুষ চিহ্নিত করতে শুরু করে, তখন আইনের শাসন আর রাজনৈতিক দমন নীতির মাঝখানে সীমারেখা ভয়ঙ্করভাবে অস্পষ্ট হয়ে যায়। আজ আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে ধরবেন, কাল অন্য সরকার বিএনপিকে কোনো বিশেষণে ডেকে ধরবে, নতুন কোনো বিশেষণ হবে, মানে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। পরশু জামায়াত অন্য কাউকে রাষ্ট্রের শত্রু ঘোষণা করবে। এভাবে রাষ্ট্র চলতে পারে না ভাইয়া। কারণ গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে অপরাধের পরিচয় রাজনৈতিক নয়, আইনি। আওয়ামী লীগ করলে অপরাধ অপরাধ, বিএনপি করলে অপরাধ অপরাধ, জামায়াত করলে অপরাধ অপরাধ। অপরাধী ধরতে বিশেষণ লাগে না, প্রমাণ লাগে। সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক আর জামায়াত করুক। সে কারণেই বলতে চাইছি যে র্যাবকে সত্যি বিলুপ্ত করতে হলে শুধু র্যাব লেখা ব্যাজটি খুলে এসআরবি লেখা ব্যাজ লাগালে হবে না। কমান্ড কাঠামো বদলাতে হবে, জনবল যাচাই করতে হবে। যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে তাদের নতুন বাহিনীতে নেওয়া যাবে না। প্রতিটি আটক এবং জিজ্ঞাসাবাদকে ডিজিটালি নথিভুক্ত করতে হবে। স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করতে হবে এবং গুম বা নির্যাতনের অভিযোগ সরাসরি স্বাধীন তদন্তের আওতায় আনতে হবে। এর কোনোটি যদি না হয়, তাহলে বিএনপি সরকারকে একদিন খুব কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে যে র্যাবকে বিরোধী দলে থাকতে আপনারা ভয়ঙ্কর বলেছিলেন, ক্ষমতায় এসে সেই র্যাবের মানুষ, অস্ত্র, ক্ষমতা, সম্পদ এবং কাঠামো কেন নিজের হাতে রেখে দিলেন? বিএনপি হয়তো আমতা করবে উত্তর দিতে, কিন্তু রাষ্ট্রের ক্ষতি যা হবার তা তো হয়েই যাবে। কারণ রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে পুরনো অসুখটির নামই হলো, বিরোধী দলে থাকলে যে অস্ত্রকে অত্যাচারের অস্ত্র মনে হয়, ক্ষমতায় গেলে সেই অস্ত্রই খুব প্রয়োজনীয় মনে হয়। আপনারা সেটা বুঝতে পারছেন না? খুব সহজ তো ব্যাপারটা, যে বিরোধী দলে থাকার সময় র্যাব বিলুপ্ত করার প্রয়োজন মনে হতো বিএনপির, আর এখন সেই র্যাবকে নতুন নামে, এসআরবি নামে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। নাম র্যাব হোক, এসআরএফ হোক কিংবা এসআরবি হোক, মানুষ তো একই থাকছে, কাঠামো একই থাকছে, ক্ষমতা একই থাকছে, অস্ত্র একই থাকছে, রাজনৈতিক ব্যবহারের সুযোগও একই থাকছে। তাহলে যাহা র্যাব তাহাই এসআরবি। শুধু কালো পোশাকের গায়ে নতুন নামের স্টিকার লাগিয়ে রাষ্ট্রের মানবাধিকার রেকর্ড পরিষ্কার করা যাবে না। যাবে কি? যাবে না। যাহা র্যাব তাহাই এসআরবি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।